গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজ শুনবেন হুমায়ুন আহমেদের আত্মজীবনী আমার ছেলেবেলা। বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 1991 সালে। বইটি তিনি উৎসর্গ করেছেন বড় মামা শেখ ফজলুল করিম, যিনি পৃথিবীতে খুব অল্প আয়ু নিয়ে এসেছিলেন। সেই অল্প আয়ুর সবটাই খরচ করে গেলেন আমাদের পেছনে। বইটির ভূমিকাতে তিনি লিখেছিলেন, এক দুপুরে ভাত খেতে বসেছি। আমার মেজো মেয়ে কি একটা দুষ্টুমি করায় মার কাছে বকা খেয়েছে। মুখ অন্ধকার করে ভাতের থালা সামনে নিয়ে বসে আছে। অনেক সাদাসাদি করেও তাকে খাওয়ানো যাচ্ছে না। শেষ পর্যন্ত আমি বললাম, মা, তোমাকে আমি আমার ছেলেবেলার একটা গল্প বলবো। গল্প শুনে তুমি যদি হেসে ফেলো তাহলে কিন্তু ভাত খেতে হবে। আমি গল্প শুরু করলাম। সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো না হাসার। শেষ পর্যন্ত খিলখিল করে হেসে ফেলে বলল, তুমি যদি তোমার ছেলেবেলার আরেকটা গল্প বলো তাহলে ভাত খাবো। আমি যে একসময় তাদের মতো ছোট ছিলাম এবং খুব দুষ্ট ছিলাম, এই বিস্ময় তাদের জন্যই যথেষ্ট। তার সঙ্গে যুক্ত হলো মজার মজার ঘটনা। ওদের সঙ্গে গল্প করতে করতে মনে হলো, ছেলেবেলাটা লিখে ফেললে কেমন হয়। 20-25 পৃষ্ঠা লিখেও ফেললাম। আমার বড় মেয়ে খুব উৎসাহ নিয়ে সেই পাণ্ডুলিপি আমার মাকে পড়ালো। মার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি শীতল গলায় আমাকে বললেন, এইসব কি লিখেছিস? নিজের আত্মীয় স্বজনদের নিয়ে রসিকতা? আমার ছোট বোনও পাণ্ডুলিপি পড়ল। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে নিয়ে মাকড়সা প্রসঙ্গে যে গল্পটা লিখেছ ওইটা কেটে দাও, লোকে কি ভাববে। পাণ্ডুলিপির খবর ছড়িয়ে পড়ল। আমার ছোট মামা খুলনা থেকে চলে এলেন পড়ার জন্য। তিনি পড়লেন এবং কোনো কথা না বলে খুলনা চলে গেলেন। বুঝলাম তারও পছন্দ হয়নি, তবু একসময় শেষ করলাম এবং কোথাও কোনো ভুলটুল আছে কিনা তা যাচাই করবার জন্য নিজেই নানিজানকে পড়ে শোনালাম। নানিজান বললেন, অনেক ভুলভ্রান্তি আছে। এই ধর, তুই লিখলেই তোর মা পাগল হয়ে গিয়েছিল। পাগল হবে কি জন্যে? মানুষ চিনত না, উল্টাপাল্টা কথা বলতো, এর বেশি তো কিছু না। এটাকে পাগল বলে? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমার মেজো মেয়ে বলল, তুমি মন খারাপ করছো কেন? লেখাটা তো মোটামুটি ভালোই হয়েছে, তবে তুমি একটা জিনিস লিখতে ভুলে গেছো। কোন জিনিস মা? ছেলেবেলায় দুধ আর ডিম খেতে তোমার কেমন খারাপ লাগতো তা তো লেখনি। দুধ ডিম তো মা তোমরা খাচ্ছ, আমরা খেতে পারিনি। এত পয়সা আমার বাবা মার ছিল। মেজো মেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আহা, কি সুখে ছিল তোমাদের ছেলেবেলা। হ্যাঁ, সুখেরই ছিল। সেই সুখের খানিকটা ভাগ আজকের পাঠক পাঠিকাদের দেওয়ার জন্যই এই লেখা। ছেলেবেলা লেখার সময় শৈশবে ফিরে গিয়েছিলাম। যতক্ষণ লিখেছি গভীর আনন্দে হৃদয় আচ্ছন্ন হয়েছিল। পেছনে ফিরে তাকানো যে এত আনন্দময় হবে কে জানত। শুরু করছি গল্প। আজ রয়েছে প্রথম পর্ব, শোনা কথা। মানুষ অসম্ভব স্মৃতিধর। 90 বছরের একজন মানুষও তার ছেলেবেলার কথা মনে করতে পারে। মস্তিষ্কের অযুত নিযুত নিউরনে বিচিত্র প্রক্রিয়ায় স্মৃতি জমা হয়ে থাকে। কিছুই নষ্ট হয় না, প্রকৃতি নষ্ট হতে দেয় না। অথচ আশ্চর্য, অতি শৈশবের কোনো কথা আর মনে থাকে না। 2 বছর বা 3 বছর বয়সের কিছুই সে মনে করতে পারে না। মাতৃগর্ভে কোনো স্মৃতি থাকে না, জন্ম মুহূর্তে কোনো স্মৃতিও না। জন্ম সময়ের স্মৃতিটি তার থাকা উচিত ছিল। এত বড় একটা ঘটনা, অথচ এই ঘটনার স্মৃতি প্রকৃতি মুছে ফেলে। মনে হয় প্রকৃতির কোনো বিশেষ উদ্দেশ্য এতে কাজ করে। প্রকৃতি হয়তো চায় না পৃথিবীর সঙ্গে প্রথম পরিচয়ের কথা আমরা মনে করে রাখি। আমি যখন মন ঠিক করে ফেললাম ছেলেবেলার কথা লিখব, তখন খুব চেষ্টা করলাম জন্ম মুহূর্তের স্মৃতির কথা মনে করতে এবং তারও পেছনে যেতে। যেমন মাতৃগর্ভ। কেমন ছিল মাতৃগর্ভে সেই অন্ধকার? আমার খুব জানতে ইচ্ছে করল। এলএসডি নামের এক ধরনের ডাক নাকি মাতৃগর্ভ এবং জন্ম মুহূর্তের স্মৃতি মনে করিয়ে দেয়। আমেরিকা থাকাকালীন এই ড্রাগের খানিকটা জোগাড় করেছিলাম, সাহসের অভাবে খেতে পারিনি। কারণ এই হ্যালুসিনেটিং ড্রাগ প্রায় মানুষের মানসিক অবস্থা বড় রকমের ঢেউ তোলে।
আসল ব্যাপার হচ্ছে, খুব পুরনো কথা আমার কিছুই মনে নেই, তবে জন্মের 4 বছরের পর থেকে অনেক কিছুই আমি মনে করতে পারি। সেই সব কথাই লিখব। শুরুটা করছি শোনা কথার উপর নির্ভর করে। শোনা কথার উপর নির্ভর করাও বেশ কঠিন। একই গল্প এক একজন দেখি এক এক রকম করে বলেন। যেমন একজন বললেন, তোমার জন্মের সময় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। অন্য একজন বললেন, কই না তো, প্রচণ্ড ঠান্ডা ছিল, এটা খেয়াল আছে। ঝড় বৃষ্টি তো ছিল না। আমি সবার কথা শুনে শুনে একটি ছবি দাঁড় করিয়েছি। এই ছবি খানিকটা এদিক ওদিক হতে পারে, তাতে কিছু যায় আসে না। আমি এমন কেউ না যে আমার জন্ম মুহূর্তের প্রতিটি ঘটনা হুবহু লিখতে হবে। কোনো ভুলচুক করা যাবে না, থাকুক কিছু ভুল। আমাদের জীবনের একটা বড় অংশ জুড়েই তো আছে ভুল এবং ভ্রান্তি। আমার জন্ম 13ই নভেম্বর 1948 সন, শনিবার, রাত 10টা 30 মিনিট। শুনেছি 13 সংখ্যাটাই অশুভ। এই অশুভর সঙ্গে যুক্ত হলো শনিবার। শনি মঙ্গলবারও নাকি অশুভ। রাতটাও কৃষ্ণপক্ষের। জন্ম মুহূর্তে দপ করে হারিকেন নিভে গেল। ঘরে রাখা গামলার পানি উল্টে গেল। একজন ডাক্তার, যিনি গত 3 দিন ধরে মার সঙ্গে আছেন, তিনি টর্চ লাইট জ্বেলে তার আলো ফেললেন আমার মুখে। ক্ষিপ্ত গলায় বললেন, এই জানোয়ারটা দেখে তার মাকেই মেরে ফেলেছিল। আমি তখন গভীর বিস্ময়ে টর্চ লাইটের ধাঁধানো আলোর দিকে তাকিয়ে আছি। চোখ বড় বড় করে দেখছি, এসব কি? অন্ধকার থেকেই আমি কোথায় এলাম? জন্মের পরপর কাঁদতে হয়, তাই নিয়ম। চারপাশের রহস্যময় জগৎ দেখে কাঁদতেও ভুলে গেছি। ডাক্তার সাহেব আমাকে কাঁদবার জন্য ঠাস করে গালে চড় বসালেন। আমি জন্ম মুহূর্তেই মানুষের হৃদয়হীনতার পরিচয় পেয়ে আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলাম। ঘরে উপস্থিত আমার নানি যান আনন্দিত স্বরে বললেন, বামুন রাশির ছেলে। বামুন রাশি বলার অর্থ প্রেসেন্টার সঙ্গে যুক্ত রক্তবাহী শিরাটি বামুনের পৈতার মতো আমার গলা পেঁচিয়ে আছে। শিশুর কান্নার শব্দ আমার নানাজানের কানে যাওয়া মাত্র তিনি ছুটে এসে বললেন, ছেলে না মেয়ে? ডাক্তার সাহেব রহস্য করবার জন্য বললেন, মেয়ে মেয়ে, ফুটফুটে মেয়ে। নানাজান তৎক্ষণাৎ আধমন মিষ্টি কিনতে লোক পাঠালেন। যখন জানলেন মেয়ে নয় ছেলে, তখন আবার লোক পাঠালেন, আধমন নয়, এবার মিষ্টি আসবে 1 মণ। এই সমাজে পুরুষ এবং নারীর অবস্থান যে ভিন্ন, তাও জন্মলগ্নেই জেনে গেলাম। নভেম্বর মাসের দুর্দান্ত শীত। গাঢ় পাহাড় থেকে উড়ে আসছে অসম্ভব শীতল হাওয়া। মাটির মালসায় আগুন করে নারীজান সেক দিয়ে আমাকে গরম করার চেষ্টা করছে। আশেপাশের বৌঝিরা একের পর এক আসছে এবং আমাকে দেখে মুগ্ধ গলায় বলছে, সোনার পুতলা। এতক্ষণ যা লিখলাম সবই শোনা কথা, মার কাছ থেকে শোনা, কিন্তু আমার কাছে খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয় না, কারণ আমি ঘোর কৃষ্ণবর্ণের মানুষ। আমাকে দেখে সোনার পুতলা বলে উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নেই। তাই সজ্জনা মুহূর্তের এত সব কথা আমার মারও মনে থাকার কথা নয়। তার তখন জীবন সংশয়, প্রসব বেদনায় পুরো 3 দিন কাটা মুরগির মতো ছটফট করছে। অতিরিক্ত রকমের রক্তক্ষরণ হচ্ছে। পাড়াগার মতো জায়গায় তাকে বধ দেবার কোনো ব্যবস্থা নেই। এই অবস্থাতেও তিনি লক্ষ্য করছেন তার সোনার পাতলা গভীর বিস্ময়ে চারপাশে পৃথিবীকে দেখছে, কাঁদতে ভুলে গেছে। এটা বিশ্বাসযোগ্য নয়। আমার ধারণা মা যা বলেছেন তা অন্যদের কাছ থেকে শুনেই বলেছেন। ধরে নিচ্ছি মা যা বলেছেন সবই সত্যি। ধরে নিচ্ছি এক সময় আমার গাত্রবর্ণ কাঁচা সোনার মতো ছিল। ধরে নিচ্ছি আমার জন্মের আনন্দ প্রকাশের জন্য সেই রাতে 1 মণ মিষ্টি কিনে বিতরণ করা হয়েছিল। মিষ্টি কেনার অংশটি বিশ্বাসযোগ্য। নানাজানের অর্থবিত্ত তেমন ছিল না, কিন্তু তিনি দিল দরিয়া ধরনের মানুষ ছিলেন। আমার মা ছিলেন তার সবচেয়ে আদরের প্রথম কন্যা। বিয়ে হয়ে যাবার পরও যে কন্যার মাথার চুল তিনি নিজে পরম যত্নে আশ্রয় দিতেন, এই অতি আদরের কন্যার বিয়ের সময়ও তিনি জমিটমি বিক্রি করে খরচের চূড়ান্ত করলেন। পিতৃ হৃদয়ের মমতা প্রকাশ করলেন 2 হাত খুলে টাকা খরচের মাধ্যমে। উদাহরণ দিই, মোহনগঞ্জ স্টেশন থেকে বর আসবে, হাঁটা পথে 5 মিনিটের রাস্তা। পালকির ব্যবস্থা করলেই হয়।
আমার নানা যান হাতির ব্যবস্থা করলেন। সুসং দুর্গাপুর থেকে 2টি হাতি আনা হলো। যে লোক এই কাজ করতে পারেন তিনি তার প্রিয় কন্যার প্রথম সন্তান জন্মের খবরে বাজারে সমস্ত মিষ্টি কিনে ফেলতে পারেন। আমার বাবা তখন সিলেটে বিশ্বনাথ থানার ওসি। ছেলে হবার খবর তার কাছে পৌঁছলো। তার মুখ অন্ধকার হয়ে গেল। বেচারা খুব শখ ছিল প্রথম সন্তানটি হবে মেয়ে। তিনি মেয়ের নাম ঠিক করে বসে আছেন। এক গাদা মেয়েদের ফ্রক বানিয়েছেন, রূপার মল বানিয়েছেন। তার মেয়ে মল পায়ে দিয়ে ঝমঝম করে হাঁটবে, তিনি মুগ্ধ হয়ে দেখবেন। ছেলে ছেলে হওয়ায় সব পরিকল্পনা মাঠে মারা গেল। তিনি এক গাদা ফ্রক ও রূপার মল নিয়ে ছেলেকে দেখতে গেলেন। পাঠক পাঠিকাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এইসব মেয়েলি পোশাক আমাকে দীর্ঘদিন পরতে হয়। বাবাকে সন্তুষ্ট করার জন্য মা মাথার চুলও লম্বা রেখে দেন। সেই বেনিকরা চুলে রং বেরঙের রিবন পোতে আমার শৈশবে শুরু। বাবা মার প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনা সবাই ভালো। খেলনা যখন হাসে বাবা মা হাসেন, খেলনা যখন কাঁদে বাবা মার মুখ অন্ধকার হয়ে যায়। আমার বাবা মার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। তারা তাদের শিশুপুত্রের ভেতর নানান প্রতিভার লক্ষণ দেখে বারবার চমৎকৃত হলেন। হয়তো আমাকে চাবি দিয়ে একটা ঘোড়া কিনে দেওয়া হলো, আমি সঙ্গে সঙ্গে ঘোড়া ভেঙে ফেললাম। আমার বাবা পুত্র প্রতিভায় মুগ্ধ। হাসি মুখে বললেন, দেখো দেখো ছেলের কি কৌতূহল, সে ভেতরে কলকবজা দেখতে চায়। হয়তো আমাকে খাওয়ানোর জন্য মা থালায় করে খাবার নিয়ে গেলেন, আমি সেই থালা উড়িয়ে ফেলে দিলাম। বাবা আমার প্রতিভায় মুগ্ধ। দেখো দেখো ছেলের রাগ দেখো, রাগ থাকা ভালো। এই যে থালা সে উড়িয়ে ফেলে দিল, এতে প্রমাণিত হলো তার পছন্দ অপছন্দ দুটিই খুব তীব্র। এই সময় বই ছিঁড়ে ফেলার দিকেও আমার ঝোঁক দেখা গেল। হাতের কাছে বই পাওয়া মাত্র টেনে ছিঁড়ে ফেলি। এর মধ্যেও বাবা আমার প্রতিভার লক্ষণ দেখতে পেলেন। তিনি মাকে বোঝালেন, এই যে সে বই ছিঁড়ছে তার কারণ বইয়ের লেখা সে পড়তে পারছে না, বুঝতে পারছে না। যে জিনিস সে বুঝতে পারছে না সেই জিনিস সে নষ্ট করে দিচ্ছে, এটি প্রতিভার লক্ষণ। আদরে বাদর হয়, আমি পুরোপুরি বাদর হয়ে গেলাম এবং আমার প্রতিটি বাদরামিতে প্রতিভার লক্ষণ দেখে আমার বাবা মা বারবার চমৎকৃত হতে লাগলেন। বাবা মার সঙ্গে যুক্ত হলেন বাবার এক বন্ধু গণি সাহেব এবং তার স্ত্রী। এই নিঃসন্তান দম্পতি তাদের বুভুক্ষ হৃদয়ের সবটুকু ভালোবাসা আমার জন্য ঢেলে দিলেন। তাদের ভালোবাসার একটা ছোট্ট নমুনা দিচ্ছি। একদিন বেড়াতে এসে দেখেন আমি চামচে করে চিনি খাচ্ছি। গণি চাচা বললেন, আরে এ তো আগ্রহ করে চিনি খাচ্ছে, চিনি খেতে পছন্দ করে তা তো জানতাম না। তিনি তৎক্ষণাৎ বের হয়ে গেলেন, ফিরে এলেন 5 সের চিনি নিয়ে। মেঝেতে পাটি পেতে আমাকে বসিয়ে দিলেন, আমার চারিদিকে চিনি ছড়িয়ে দেওয়া হলো। গণি চাচা হৃষ্ট চিত্তে বললেন, খা বেটা, কত চিনি খাবি খা। আমাকে ঘিরে বাবা মার আনন্দ স্থায়ী হলো না। আমার মা অসুস্থ হয়ে পড়লেন, কালান্তক জ্বর, টাইফয়েড। তখন টাইফয়েডের ওষুধ বাজারে আসেনি। রোগীকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকা ছাড়া কিছুই করণীয় নেই। যতই দিন যেতে লাগলো মার শরীর ততই কাহিল হতে লাগলো। একসময় দেখা গেল তিনি কাউকে চিনতে পারছেন না। এক গভীর রাতে বাবাকে ঘুম ভাঙিয়ে অত্যন্ত অবাক গলায় জিজ্ঞেস করলেন, আমার পাশে এই যে ছোট্ট ছেলেটা শুয়ে আছে, এ কে? বাবা হতভম্ব হয়ে গেলেন। মা বললেন, এই ছেলেটা এখানে কেন? এ কার ছেলে? আমাকে পাঠিয়ে দেওয়া হলো নানাজানের কাছে, সিলেটের বিশ্বনাথ থেকে ময়মনসিংহের মোহনগঞ্জে। পিতৃ মাতৃ স্নেহ থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে আমার দ্বিতীয় জীবন শুরু হলো। আমার নানিজান আমাকে লালন পালনের ভার গ্রহণ করলেন। তখন তার একটি মেয়ে হয়েছে। তার এক কোলে সেই মেয়ে, অন্য কোলে আমি। নানিজানের বুকের দুধ খেয়ে দুজন একসঙ্গে বড় হচ্ছি। 2 মাস জ্বরে ভোগার পর মা সেরে উঠলেন, কিন্তু টাইফয়েড তার প্রবল থাবা বসিয়ে গেল। মার মস্তিষ্ক বিকৃতি দেখা গেল। কাউকে চেনেন না, যার সঙ্গে দেখা হয় তাকেই বলেন, কত টাকা লাগবে তোমার বলো তো? আমার কাছে অনেক টাকা আছে, যত টাকা চাইবে ততই পাবে, ফেরত দিতে হবে না।
বলেই তোষকের নিচ থেকে লক্ষ লক্ষ কাল্পনিক টাকা বের করতে শুরু করেন। মাঝে মাঝে এইসব কাল্পনিক টাকা জানালা দিয়ে উড়িয়ে দেন। চিকন স্বরে চেঁচিয়ে বলেন, টাকা নিয়ে যাও, টাকা, আমি টাকা উড়াচ্ছি, যার যত দরকার নাও, ফেরত দিতে হবে না। মা বিয়ের পর খুব কষ্ট পড়েছিলেন, টাকা পয়সার কষ্ট। বিশ্বনাথ থানার ওসি হিসেবে বাবার বেতন ছিল ৮০ টাকা। বেতনের এই ৮০টি টাকা বাবা তার খামখেয়ালি স্বভাবের জন্য অতি দ্রুত খরচ করে ফেলতেন। মাসের ১০ তারিখেই বাবার হাতে একটা পয়সা নেই। থানার ওসিদের টাকা পয়সার অভাব হওয়ার কথা না, কিন্তু আজ লিখতে গিয়ে গর্ব এবং অহংকারে বুক ভরে যাচ্ছে যে আমার বাবা ছিলেন সাধু প্রকৃতির মানুষ। বেতনের টাকাই ছিল তার একমাত্র রোজগার। মার কাছে শুনেছি পুলিশের রেশনই তাদের বাঁচিয়ে রাখত। মাসের প্রথমেই রেশন তোলা হতো। রেশনে চাল, ডাল এবং তেল পাওয়া যেত। সারা মাসে তাদের খাবারের মেনু ছিল ডাল, ডালের বড়া এবং নিমপাতা ভাজা। বাসার সঙ্গে লাগোয়া একটা নিম গাছ ছিল, সেই নিমের কচি পাতা ভাজা করা হতো। মাকে শাড়ি কিনে দেবার সামর্থ্য বাবার ছিল না। মার শাড়ি পাঠাতেন নানা যান। ১৭ বছরের একটি মেয়ে যে মোটামুটি সচ্ছলতায় মানুষ হয়েছে, তার জন্য এই অর্থকষ্ট বড়ই ভয়াবহ ছিল। অর্থনৈতিক পীড়ন তার উপর যে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল, মানসিক বিকৃতির সময় তাই ফুটে বের হলো। যার সঙ্গেই দেখা হয় তাকেই মা ১ লাখ বা ২ লাখ টাকা দিয়ে দেন। ২ বছর এমন করেই কাটল। আমি নানিজানের কাছে, মা বাবার সঙ্গে সিলেটে, পুরোপুরি পাগল একজন মানুষ। এক শ্রাবণ মাসের রাতে মার ঘুম ভেঙে গেল। বাইরে ঝুম বৃষ্টি, হাওয়ায় বাড়ি যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। বাড়ির পেছনে ঝাঁকড়া জাম গাছে শো শো শব্দ হচ্ছে। মা বাবাকে ডেকে তুলে ভয়ার্ত স্বরে বললেন, বাতি জ্বালাও, ভয় লাগছে। বাবা চমকে উঠলেন। দিব্যি সুস্থ মানুষের মতো কথাবার্তা। হারিকেন জ্বালানো হলো। মা তীব্র স্বরে বললেন, আমার ছেলে কোথায়? বাবা তাকিয়ে রইলেন। তার মন আশা নিরাশায় দুলছে। তাহলে কি মাথা ঠিক হয়ে গেল? কথা বলছো না কেন? আমার ছেলে কোথায়? আয়েশা, তোমার কি সব কিছু মনে পড়ছে? আমার ছেলে কোথায়? ও আছে, ও ভালো আছে, তোমার মার কাছে আছে। তুমি দীর্ঘদিন অসুস্থ হয়েছিলে, তাকে পাঠিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না। তুমি শান্ত হও, কাল ভোরেই তোমাকে নিয়ে আমি মোহনগঞ্জ রওনা হব। আমি অসুস্থ ছিলাম? হ্যাঁ। মা উঠে গিয়ে একটা আয়না আনলেন। আয়নায় নিজেকে দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মাথা ভর্তি চুল ছিল, কোনো চুল নেই। দাঁতের রং কুচকুচে কালো। আয়নায় যার ছায়া পড়েছে সে ১৯ বছরের তরুণী নয়, যেন ৬০ বছরের বয়সের এক বৃদ্ধা। আয়েশা, তোমার কি সব মনে পড়ছে? হ্যাঁ। বলো তো, কত তারিখে আমাদের বিয়ে হয়েছিল? আষাঢ় মাসে, পয়লা আষাঢ়। আনন্দে বাবার চোখও ভিজে উঠল। বাইরে ঝড় বৃষ্টির মাতামাতি, ঘরে নিবু নিবু হারিকেনের রহস্যময় আলো। সেই আলোয় মূর্তির মতো বসে আছেন পুত্র বিরহ কাতর এক মা, যিনি এই কিছুক্ষণ আগে তার হারানো স্মৃতি ফিরে পেয়েছেন। বাবা মাকে নিয়ে মোহনগঞ্জ উপস্থিত হলেন। আমাকে মার কোলে বসিয়ে দেওয়া হলো। মা বিস্মিত হয়ে বললেন, এই কি আমার ছেলে? নানিজান বললেন, হ্যাঁ। ছেলে এত বড় কেন? ছেলের বয়স ২ বছর, বড় হবে না? কথা বলতে পারে? পারে, সব কথা বলতে পারে। মা নানিজানের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, আমার ছেলের কোনো আনন্দর হয়নি তো? নানিজান হেসে ফেললেন। আমার ছেলের সোনার মতো গায়ে রং ছিল, ও এত কালো হলো কেন? সারাদিন রোদে রোদে ঘোরে। কেন, আপনারা দেখেন না? কেন আমার ছেলে সারাদিন রোদে রোদে ঘোরে? মা যতই রাগ করেন, সবাই তত হাসে। বাড়ি ভর্তি মানুষ। মাতা পুত্রের মিলন দৃশ্য দেখতে পাড়া ভেঙে বৌঝিরা এসেছে। আমার নানা যান আবার ১ মণ মিষ্টি কিনতে লোক পাঠিয়েছেন। আসরের মধ্যমণি হয়ে আমার মা একটা জলচৌকিতে আমাকে কোলে নিয়ে বসে আছেন। এই তার মুখে তৃপ্তি, এই তার চোখে জল। মেঘ ও রৌদ্রে খেলা চলছে। পৃথিবীর মধুরতম একটি দৃশ্য সবাই দেখছে মুগ্ধ হয়ে। এর মধ্যে মা সবাইকে সচকিত করে একটি ক্ষুদ্র প্রার্থনা করলেন।
তিনি উচ্চস্বরে বললেন, আমার এই ছেলের শৈশব বড় কষ্টে কেটেছে। আল্লাহ, তার বাকি জীবনটা তুমি সুখে সুখে ভরে দাও। বাকি জীবন সে যেন কোনো দুঃখ না পায়। ঈশ্বর মার এই প্রার্থনা গ্রহণ করেননি। এই ক্ষুদ্র জীবনে আমি বারবার দুঃখ পেয়েছি, বারবার হৃদয় হাহা করে উঠেছে। চারপাশে মানুষের নিষ্ঠুরতা, হৃদয়হীনতায় আহত হয়ে কতবার মনে হয়েছে এই পৃথিবী বড়ই বিষাদময়। আমি এই পৃথিবী ছেড়ে অন্য কোনো পৃথিবীতে যেতে চাই, যে পৃথিবীতে মানুষ নেই, চারপাশে পত্র পুষ্পভীত বৃক্ষরাজি, আকাশের চির পূর্ণিমার চাঁদ, যে চাঁদের ছায়া পড়েছে ময়ূরাক্ষী নামের এক নদীতে। সেই নদীর স্বচ্ছ জলে সারাক্ষণ খেলা করে জ্যোৎস্নার ফুল। দূরের বন থেকে ভেসে আসে অপার্থিব সঙ্গীত। মা আমাকে নিয়ে সিলেটে চলে এলেন। কিছুদিন তার নিশ্চয়ই খুব সুখে কাটল। কোনো সুখই স্থায়ী হয় না, এই সুখও স্থায়ী হলো না। আবার টাইফয়েড হলো। টাইফয়েডের বীজ হয়তো লুকিয়েছিল। প্রাণ সংহারক মূর্তিতে সে আবার আত্মপ্রকাশ করল। বাবা দিশেহারা হয়ে পড়লেন। মা সারাদিন প্রবল জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে থাকেন। মাঝে মাঝে জ্ঞান ফিরে এলে ব্যাকুল হয়ে তার শিশুপুত্রকে খোঁজেন। সেই শিশুকে তার কাছে যেতে দেওয়া হয় না। মা কাকুতি মিনতি করেন, ওকে একটু দেখতে দাও, একবার শুধু দেখব। কাজের মেয়ে আমাকে নিয়ে দরজা পাশে এসে দাঁড়ায়। মা মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন। গভীর বিষাদ এবং গভীর আনন্দে তার চোখে জল আসে। এর মধ্যেই একদিন ডাক্তার সাহেব বাবাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, আপনার স্ত্রী বাঁচবেন না, আপনি মানসিকভাবে এর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। বাবা বললেন, কোনো আশাই কি নেই? না, টাইফয়েড দ্বিতীয়বার হলে আর রক্ষা নেই। তবে তবে কি? টাইফয়েডের নতুন একটা ওষুধ বাজারে এসেছে। শুনেছি ওষুধটা কাজ করে। ইন্ডিয়াতে হয়তো বা পাওয়া যায়, আপনি চেষ্টা করে দেখতে পারেন। আসামের শিলচরে বাবা লোক পাঠালেন। ওষুধ পাওয়া গেল না। বাবা স্ত্রীর মৃত্যুর জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করলেন। সেই প্রস্তুতির প্রমাণ হচ্ছে আমার নামকরণ। আমার নাম রাখলেন কাজল। বিভূতিভূষণের পথের পাঁচালীর ওপর স্ত্রীর মৃত্যু হয়েছিল। অপুর ছেলের নাম ছিল কাজল। আমার ভালো নাম রাখা হলো শামসুর রহমান। বাবার নাম ফয়জুর রহমান। বাবার নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম। 6 বছর বয়স পর্যন্ত আমাকে শামসুর রহমান নাম নিয়ে চলাফেরা করতে হলো। 7ম বছরে বাবা হঠাৎ সেই নাম বদলে রাখলেন হুমায়ুন আহমেদ। বছর 2 হুমায়ুন আহমেদ নামে চলার পর আবার আমার নাম বদলে দেবার ব্যবস্থা হলো। আমি কঠিন আপত্তি জানালাম। বারবার নাম বদলানো চলবে না। আমাদের সব ভাই বোনই প্রথম 6-7 বছর এক নাম, তারপর অন্য নাম। আমার বাবার মৃত্যুর পর তার পেনশন এবং গ্র্যাচুইটির টাকা পয়সা তুলতে গিয়ে বিরাট যন্ত্রণায় পড়লাম। দেখা গেল তিনি তার টাকা পয়সা তার স্ত্রী এবং 3 ছেলে মেয়েকে দিয়ে গেছেন। কিন্তু 3 ছেলে মেয়ের যে নাম লিখে রেখে গেছেন, এখন কারোরই সেই নাম নেই। বাবা তার ছেলে মেয়ের নাম বদলেছেন, কিন্তু কাগজপত্র ঠিকঠাক করতে ভুলে গেছেন। আমি এখন আমার বিচিত্র বাবা সম্পর্কে বলবো। মৃত্যু পথযাত্রী মার প্রসঙ্গটা আপাতত থাক। শুধু এইটুকু বলে রাখি, তিনি দ্বিতীয়বার টাইফয়েডের ধাক্কাও সামলে ওঠেন জৈনিক হিন্দু সাধু বাবার ফু দেয়া তারপিন তেল খেয়ে। নিতান্তই অবিশ্বাস্য ব্যাপার, তারপিন টাইফয়েডের ওষুধ নয়। নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। আমি যা শুনেছি তাই লিখলাম। সাধু বাবার ফু দেয়া তারপিন খেয়ে মৃত্যুর মুখ থেকে কেউ ফিরে আসবে, এই তথ্য হজম করা আমার পক্ষে বেশ কঠিন। যেহেতু মা দাবি করছেন, সেহেতু লিখছি। এবার বাবার কথা বলি। একজন অদ্ভুত বাবা। আমার ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবাল তার লেখা প্রথম গ্রন্থ কপটরনিক সুখ দুঃখের উৎসর্গপত্রে লিখেছে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটিকে বেছে নিতে বললে আমি আমার বাবাকে বেছে নেব। বইয়ের উৎসর্গপত্রে লেখকরা সবসময় আবেগের বাড়াবাড়ি করে। আমার ভাইয়ের এই উৎসর্গপত্র আবেগপ্রসূত ধরে নিতে খানিকটা অসুবিধা আছে। সে যদি লিখত পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আমার বাবা এবং মা, তাহলে আবেগের ব্যাপারটি চলে আসতো। সে তা না করে বাবার কথাই লিখেছে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের মধ্যে মাকে ধরেনি। এর থেকেই বোঝা যাচ্ছে তার উৎসর্গপত্র আবেগপ্রসূত নয়।
চিন্তা ভাবনা করে লেখা। ইকবালকে আমি যতটুকু চিনি, সে চিন্তা ভাবনা না করে কখনো কিছু বলে না এবং লেখেও না। আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন কিনা তা জানি না, তবে বিচিত্র একজন মানুষ তা বলতে পারি। তার মতো খেয়ালি, তার মতো আবেগবান মানুষ এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। আবেগ ছাড়াও তার চরিত্রে আরও সব বিস্ময়ের ব্যাপারও ছিল। তিনি ছিলেন জন স্টেইনবেকের উপন্যাস থেকে উঠে আসা এক রহস্যময় চরিত্র। সবার আগে ছোট্ট একটা ঘটনা বলি। রাত প্রায় 12টা। রংমহল সিনেমা হল থেকে সেকেন্ড শো ছবি দেখে বাবা এবং মা রিকশা করে ফিরছেন। বড় একটা দিঘির পাশ দিয়ে রিকশা যাচ্ছে। মা হঠাৎ বললেন, আহা, দেখো কি সুন্দর দিঘি, টলটল করছে পানি, ইচ্ছে করছে পানিতে গোসল করি। বাবা সঙ্গে সঙ্গে বললেন, রিকশা থামাও। রিকশাওয়ালা থামল। বাবা বললেন, চলো দিঘিতে গোসল করি। মা হতভম্ব, এই গভীর রাতে দিঘিতে নেমে গোসল করবেন কি? নিতান্ত পাগল না হলে কেউ এরকম বলে? মা বললেন, কি বলছো তুমি? বাবা গম্ভীর গলায় বললেন, দেখো আয়শা, একটাই আমাদের জীবন। এই এক জীবনে আমাদের বেশিরভাগ স্বাদই অপূর্ণ থাকবে। ক্ষুদ্র ক্ষুদ্র যেসব স্বাদ আছে, যা মেটানো যায়, তা মেটানোই ভালো। তুমি আসো আমার সঙ্গে। বাবা হাত ধরে মাকে নামালেন। স্তম্ভিত রিকশাওয়ালা অবাক হয়ে দেখল, হাত ধরাধরি করে দুজন নেমে গেল দিঘিতে। এই গল্প যতবার আমার মা করেন, ততবার যার চোখে পানি এসে যায়। তার নিজের ধারণা, তার জীবনে যে অল্প কিছু শ্রেষ্ঠ মুহূর্ত এসেছিল, ওই দিঘিতে অবগাহন তার মধ্যে একটি। বাবার চরিত্রকে স্পষ্ট করার জন্যে আরও কিছু ঘটনার উল্লেখ করি। বাবা তখন সিলেট সদরে পুলিশের ইন্টেলিজেন্সিতে আছেন। পদমর্যাদায় সাব ইন্সপেক্টর। বেতন সর্বসাকুল্যে মাসে 90 টাকা। সেই টাকার একটা অংশ দেশের বাড়িতে চলে যায়। এক অংশ ব্যয় হয় বই কেনা বাবদ। বাকি যা থাকে তা দিয়ে অনেক কষ্টে সংসার চালিয়ে নিয়ে যান মা। যাকে বলে ভয়াবহ জীবন সংগ্রাম। জীবন সংগ্রামের এই অংশটি বাবার কখনো চোখে পড়ে না, কারণ দেশের বাড়িতে পাঠানো টাকা এবং বই কেনার টাকা আলাদা করে বাকি টাকাটা মার হাতে তুলে দেন। বাবার দায়িত্ব শেষ। বাকি মাস টেনে নিয়ে যাবার দায়িত্ব হচ্ছে মার। তিনি তা কিভাবে নেবেন সেটা তার ব্যাপার। বাবার কোনোই মাথা ব্যথা নেই। এইরকম অবস্থায় মাসের প্রথম তারিখে বাবাকে খুব হাসি মুখে বাড়ি ফিরতে দেখা গেল। তিনি বিশ্বজয় করা হাসি দিয়ে বললেন, আয়শা, একটা বেহালা কিনে ফেললাম। মা বিস্মিত হয়ে বললেন, কি কিনে ফেললে? বেহালা। বেহালা কি জন্যে? বেহালা বাজানো শিখব। কত দাম পড়ল? দাম সস্তা, 70 টাকা। সেকেন্ড হ্যান্ড বলে এই দামে পাওয়া গেল। বাবা সংসার চালাবার জন্য মার হাতে 10 টাকা তুলে দিলেন। মা হাসবেন না কাঁদবেন ভেবে পেলেন না। বাবা খুব শখ ছিল ওস্তাদ রেখে তার কাছে বেহালা বাজানো শিখবেন। ওস্তাদকে বেতন দিয়ে বেহালা বাজানো শেখার সামর্থ্য তার ছিল না। কাজেই অতি যত্নে বেহালা তুলে রাখা হলো। যেদিন সামর্থ্য হবে তখন ওস্তাদ রেখে বেহালা শেখা হবে। মাঝে মাঝে দেখতাম কাঠের বাক্স থেকে তিনি বেহালা বের করছেন, অতি যত্নে ধুলো সরাচ্ছেন, ছড়ে রঞ্জন মাখানো দেখছেন। এক সময় লাজুক ভঙ্গিতে বেহালায় চড় ঘষছেন। কান্নার মতো একরকম আওয়াজ উঠছে বেহালা থেকে। আমরা মুগ্ধ হয়ে শুনছি। বাবার অসংখ্য অপূর্ণ শখের মতো বেহালা বাজানোর শখ পূর্ণ হয়নি। বাক্সবন্দি থাকতে থাকতে একসময় বেহালার কাঠে ঘুণ ধরে গেল। ছড়ের সুতা গেল ছিঁড়ে। বেহালা চলে এলো আমাদের দখলে। আমার ছোট বোন শেফ বেহালা বাক্স দিয়ে পুতুলের ঘর বানালো। বড় চমৎকার হলো সেই ঘর। ডালা বন্ধ করে সেই ঘর হাতলে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আরেকদিনের ঘটনা, শীতকালের এক ভোরে মার গলা শুনে ঘুম ভেঙে গেল। কি নিয়ে যেন বাবার সঙ্গে রাগারাগি করছেন। এরকম তো কখনো হয় না। তারা ঝগড়া টগড়া অবশ্যই করেন, তবে সবটাই চোখের আড়ালে। আজ হলো কি? আমি কান পেতে আছি যদি কিছু টের পাওয়া যায়। কিছুই টের পাওয়া যাচ্ছে না। মা বারবার শুধু বলছেন, ঘোড়া দিয়ে তুমি করবে কি? আমাকে বুঝিয়ে বলো, কে পুষবে এই ঘোড়া? বাবা বলছেন, এত রাখছো কেন? একটা কোনো ব্যবস্থাই হবে। মা ফোপাতে ফোপাতে বললেন,
আমরা নিজেরা খেতে পাচ্ছি না, এর মধ্যে ঘোড়া! তোমার কি মাথা খারাপ হলো? আমি লাফ দিয়ে বিছানা থেকে নামলাম। কথাবার্তা থেকে মনে হচ্ছে একটা ঘোড়া কেনা হয়েছে। আমাকে জেগে উঠতে দেখে বাবা হাসি মুখে বললেন, ঘরের বাইরে গিয়ে দেখে আয়, ঘোড়া কিনেছি। কি অদ্ভুত কাণ্ড! ঘরের বাইরে সুপারি গাছের সঙ্গে বাঁধা বিশাল এক ঘোড়া। ঘোড়াটাকে আমার কাছে আকাশের মতো বড় মনে হলো। সে ক্রমাগত পা দাপাচ্ছে এবং ফোঁস করে শব্দ করছে। আমাদের কাজের ছেলে আসাদ, তার নাম সম্ভবত আসাদ, সে বলতো আসদ, ভীত মুখে একটু দূরে দাঁড়িয়ে আছে। ঘটনা হচ্ছে, বাবা মাকে না জানিয়ে প্রভিডেন্ট ফান্ডে এ পর্যন্ত জমা সব টাকা তুলে একটা ঘোড়া কিনে ফেলেছেন। এই সেই ঘোড়া, মহাতেজী প্রাণশক্তিতে ভরপুর একটি প্রাণী, যে প্রাণীদের সঙ্গে বাবার প্রথম পরিচয় হয় সারদা পুলিশ একাডেমিতে। তার বড়ই পছন্দ হয়। বাবা তার পছন্দের জিনিস যে করেই হোক জোগাড় করেন। এতদিন পর ঘোড়াও জোগাড় হলো। তখন পুলিশ অফিসাররা ব্রিটিশ নিয়মের সূত্র ধরে ঘোড়া পুষলে অ্যালাউন্স পেতেন। বাবা আশা করছেন সেই অ্যালাউন্সের টাকাতেই এর পোষার খরচ উঠে আসবে। ঘোড়া সুপারি গাছের সঙ্গে বাঁধা। বাবা মার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। উত্তাপ পুরোটাই মাই চালাচ্ছেন, বাবা শুধু কাটান দেওয়ার চেষ্টা করছেন। কি করবে তুমি এই ঘোড়া দিয়ে শুনি? সেলের শহরে ঘোড়ায় করে ঘুরবে? অসুবিধা কি? ছেলে মেয়েদেরও ঘোড়ায় চড়া শেখাবো। ছেলেমেয়েরা ঘোড়ায় চড়া শিখে কি করবে? কিছু করবে না, একটা বিদ্যা শেখা থাকলো। ঘোড়ার পেছনে কত খরচ হবে সেটা ভেবেছ? এত ভাবলে বেঁচে থাকা যায় না। বেঁচে থাকা যাক আর না যাক, এই ঘোড়া তুমি এক্ষুনি বিদায় করো। পাগল হয়েছ? এত শখ করে কিনলাম। বাবা ছিলেন আবেগ নির্ভর মানুষ। যুক্তি দিয়ে তাকে টলানো মুশকিল, কিন্তু তাকেও টলতে হলো, কারণ ঘোড়া দ্বিতীয় দিনেই লাথি মেরে আসদের পা ভেঙে ফেলল। মা হাতে অস্ত্র পেয়ে গেলেন, কঠিন গলায় বললেন, তোমার ছেলেমেয়েরা সারাক্ষণ ঘোড়াকে ঘিরে নাচানাচি করে, লাথি খেয়ে ওরা মারা পড়বে, তাই কি তুমি চাও? বাবা ঘোড়া বিক্রি করে দিলেন। সেই টাকায় কিনলেন একটা দামি কোডাক ক্যামেরা। তবে স্মৃতিচিহ্ন হিসেবে ঘোড়ার জিন রেখে দিলেন। আমাদের খেলার সামগ্রী তালিকায় আরেকটা জিনিস যুক্ত হলো। দুটি সম্পূর্ণ ভিন্ন ধরনের জিনিসের প্রতি তার আমৃত্যু শখ ছিল। একটি হচ্ছে পামিস্ট্রি, অন্যটি ফটোগ্রাফি। তার কোডাক ক্যামেরা তিনি আগলে রাখতেন যক্ষের মতো। শুধু যে ছবি তুলতেন তাই না, সেই ছবি নিজেই ডেভেলপ এবং প্রিন্ট করতেন। আমার পরিষ্কার মনে আছে, আমাদের শৈশবের আনন্দময় মুহূর্তের একটি হচ্ছে বাবাকে ঘিরে আমরা বসে আছি, একটা গামলায় পানি, সেই পানিতে কিছু কাগজ ভাসছে। ধবধবে সাদা কাগজে আস্তে আস্তে মানুষের মুখের আদল ফুটতে শুরু করেছে। আমরা আনন্দে লাফাচ্ছি, বাবার মুখে আনন্দের হাসি। আজ থেকে 30 বছর আগের কথা লিখছি। সেই সময় পুলিশের একজন দরিদ্র সাব ইন্সপেক্টর নিতান্তই শখের কারণে ঘরে ডার্ক রুম বানিয়ে ছবি প্রিন্ট করছেন। ব্যাপারটা বেশ মজার। পামিস্ট্রি নিয়েও বাবার উৎসাহ ছিল বাড়াবাড়ি রকমের। আমার মনে হয় তার মূল ঝোঁকটা ছিল রহস্যময়তার দিকে। তিনি রহস্যের সন্ধান পেয়েছিলেন ফটোগ্রাফিতে, ঝুঁকে পড়েছেন সেদিকে। রহস্য ছিল জ্যোতিষবিদ্যায়, সেদিকেও ঝুঁকলেন। কিছুদিন পরপরই ছুটির দিনে সকালে একটা আতসী কাজ নিয়ে বসতেন। গম্ভীর গলায় বলতেন, বাবারা আসো তো দেখি হাতের রেখায় কোনো পরিবর্তন হলো কি না। একবার ইকবালের হাত দেখে বললেন, চমৎকার রেখা, চন্দ্র এবং মঙ্গলের ক্ষেত্রেও ভালো, দীর্ঘ আয়ু, তুই খুব কম করে হলেও 80 বছর বাঁচবি। সেই রাতের ঘটনা। ফুপিয়ে কান্নার শব্দে সবার ঘুম ভেঙে গেল। ইকবাল হাউমাউ করে কাঁদছে। কি হয়েছে, কি হয়েছে? সে কাঁদতে কাঁদতে বলল, 80 বছর পর আমি মরে যাব, এই জন্য খুব খারাপ লাগছে আর কান্না পাচ্ছে। বাবা বললেন, গণনায় ভুল হতে পারে, আরেকবার দেখা দরকার। কই ম্যাগনিফাইং গ্লাসটা দেখি। গভীর রাতে বাবা তার আতসী কাজ নিয়ে বসলেন। আমরা সবাই তাকে ঘিরে বসলাম। ইকবালের এক হাত বাবার কাছে, অন্য হাত সে চোখ কসলাচ্ছে। বাবা অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বললেন, আগের গণনায় ভুল হয়েছিল, তোর হাতে আছে ইচ্ছা মৃত্যু চিহ্ন, তোর হবে ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু কি?
যতক্ষণ পর্যন্ত মরার ইচ্ছা না হবে ততক্ষণ পর্যন্ত তুই মরবি না, বেঁচে থাকবি। কোনোদিন যদি মরার ইচ্ছা না হয় তাহলে বেঁচে থাকবি, মরবি না। ইকবাল হৃষ্ট চিত্তে ঘুমোতে গেল। জ্যোতিষবিদ্যা কোনো বিদ্যা নয়, জ্যোতিষবিদ্যা হচ্ছে এক ধরনের অপবিদ্যা, অপবিজ্ঞান। মানুষের ভবিষ্যৎ তার হাতের রেখায় থাকে না, থাকার কোনো কারণ নেই। তবু অত্যন্ত অস্বস্তির সঙ্গে বলছি, আমাদের সব ভাই বোন সম্পর্কে তিনি যা বলে গিয়েছিলেন তা মিলে গিয়েছিল। তিনি নিজের মৃত্যু সম্পর্কেও ভবিষ্যৎবাণী করেছিলেন। বলেছিলেন তার কপালে অপঘাত মৃত্যু লেখা, সেই মৃত্যু হবে ভয়ঙ্কর মৃত্যু। এইসব তথ্য তিনি হাত দেখে পেয়েছিলেন না অন্য কোনো সূত্রে পেয়েছিলেন আমার জানা নেই। মিলগুলি কাকতালীয় বলেই মনে হয়। জ্যোতিষশাস্ত্রের চর্চার সঙ্গে সঙ্গে তিনি আরেকটি বিষয়ে জড়িত ছিলেন, সেটাকে প্রেতচর্চা বলা যেতে পারে। প্লানচেট, চক্র, ভূত নামানো এইসব নিয়ে খুব মাতামাতি ছিল। দাদাজান এই নিয়ে বাবার ওপর খুব বিরক্ত ছিলেন। তিনি বাবাকে ডেকে তওবা করালেন যাতে তিনি কোনোদিন প্রেতচর্চা না করেন। বাবা তওবার পর প্রেতচর্চা ছেড়ে দেন, তবে এই বিষয়ে বই পড়া ছাড়েননি। বাবার সংগ্রহে বড় অংশ ছিল প্রেতচর্চা বিষয়ক বইপত্র। প্রসঙ্গক্রমে বলি, তিনি আস্তিক মানুষ ছিলেন। আমরা কখনো তাকে রোজা ভাঙতে দেখিনি। নামাজ খুব নিয়মিত পড়তেন না, তবে রোজ রাতে এশার নামাজে দাঁড় হতেন। গম্ভীর সুরে সূরা আবৃত্তি করতেন। পরিবেশ হয়ে উঠত রহস্যময়। আমার বাবা যে একজন রহস্যময় পুরুষ, ছেলেবেলা তা কখনো বুঝতে পারিনি। তখন ধরেই নিয়েছিলাম সবার বাবাই এরকম। আমার বাবা অন্যদের চেয়ে আলাদা কিছু না। তাছাড়া বাবার সঙ্গে আমাদের কিছু দূরত্বও ছিল। ছেলে মেয়েদের প্রতি আদরের বাড়াবাড়ি তার চরিত্রে ছিল না। নিজে খুব ব্যস্তও থাকতেন। সারাদিন অফিস করে বিকেলে বই পড়তে যেতেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। ফিরতে ফিরতে রাত 9টা। দিনের পর দিন কাটত, তার সঙ্গে আমাদের কথা হতো না। এই কারণে মনে মনে চাইতাম তার জন্য কোনো একটা অসুখ হয়। বাবার অসুখ খুবই মজার ব্যাপার। অসুখ হলে তিনি তার ছেলে মেয়েদের চারপাশে বসিয়ে উঁচু গলায় কবিতা আবৃত্তি করতেন। এতে নাকি তার অসুখের আরাম হতো। এই অসুখের সময় তিনি একবার ঘোষণা করলেন, সঞ্চয়িতা থেকে যে একটা কবিতা মুখস্থ করে তাকে শোনাতে পারবে সে 1 আনা পয়সা পাবে। 2টো মুখস্থ করলে 2 আনা। আমি বিপুল উৎসাহে কবিতা মুখস্থ করতে শুরু করলাম। এর মধ্যে কোনো কাব্যপ্রীতি কাজ করেনি। আর্থিক ব্যাপারটাই ছিল একমাত্র প্রেরণা। যথাসময়ে একটা কবিতা মুখস্থ হয়ে গেল। নাম এবার ফিরাও মোড়ে। দীর্ঘ কবিতা। এই দীর্ঘ কবিতাটা মুখস্থ করার পেছনের কারণ ছিল এটা বাবার খুব প্রিয় কবিতা। তাদের সময় নাকি বিএ ক্লাসে পাঠ্য ছিল। বাবা আমার কবিতা আবৃত্তি শুনলেন। কোনো ভুল না করে এই দীর্ঘ কবিতাটি বলতে পারায় তিনি আনন্দে অভিভূত হলেন। 1 আনার বদলে আমি 4 আনা পয়সা পেলাম। সাহিত্য বিষয়ক কর্মকাণ্ড থেকে ওটাই ছিল আমার প্রথম রোজগার। প্রসঙ্গ থেকে আবার সরে এসেছি। পাঠক পাঠিকাদের কাছে ক্ষমা প্রার্থনা করে প্রসঙ্গে ফিরে যাই। বুঝতে পারছি এরকম সমস্যা বারবার হবে। মূলধারা থেকে সরে আসবো উপধারায়। কে জানে সেই উপধারাই হয়তোবা মূলধারা। তাছাড়া আত্মজীবনীমূলক রচনায় মূল্যহীন অংশগুলোই বেশি মূল্য পায়। গান বাজনা বাবার বড়ই প্রিয় ছিল। বিএ পাশ করার পর কলকাতায় কি একটা পার্ট টাইম কাজ জুটিয়ে কিছু পয়সা করেন। তা দিয়ে যে বস্তুটি কেনেন তার নাম কলের গান। দম দিয়ে চালানো কলের গান। কোডাক ক্যামেরাটা ছাড়া অন্য কোনো জাগতিক বস্তুর প্রতি তার বিন্দুমাত্র মমতা ছিল না। কিন্তু এই যন্ত্রটির প্রতি তার মমতার সীমা ছিল না। পার্ট টাইম চাকরিটি চলে যাবার পর তিনি অথই জলে পড়েন। কলকাতায় যে মেসে থাকতেন তার ভাড়া বাকি পড়ে। শখের জিনিস এক এক করে বিক্রি করে ফেলার অবস্থায় পৌঁছে যান। বিক্রি করার মতো অবশিষ্ট যা থাকে তা হচ্ছে কলের গান, যা বিক্রি করা আমার বাবার পক্ষে একেবারেই অসম্ভব। সেই সময় তার বন্ধু বান্ধবরা বললেন, শেরে বাংলা একে ফজলুল হকের সঙ্গে দেখা করলেই তো সব সমস্যার সমাধান হয়। শেরে বাংলা একে ফজলুল হক তখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী। শিক্ষিত মুসলমান ছেলে, তার কাছে চাকরির আবেদন করলেই কাজ সমাধান। কিছু না কিছু তিনি জুটিয়ে দেবেনই। বাবা বিএ পাশ করেছেন ডিস্টিংশন নিয়ে। খুব শখ ছিল ইংরেজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়বেন।
অর্থের অভাবে তা হয়ে উঠছে না। সেই সময় মুসলমান ছেলেদের চাকরি বাকরি প্রায় সব দরজাই বন্ধ। বাবা ঠিক করলেন দেখা করবেন শেরে বাংলার সঙ্গে। এই অভাব আর সহ্য করা যাচ্ছে না। অতি ব্যস্ত মুখ্যমন্ত্রী বাবাকে সাক্ষাতের সুযোগ দিলেন। তাদের মধ্যে নিম্নলিখিত কথাবার্তা হলো। বিএ পাশ করেছ? জি। ফলাফল কি? বিয়েতে ডিস্টিংশন ছিল। বাহ, খুব খুশি হলাম শুনে। এমএ পড়বে তো? জি জনাব, ইচ্ছা আছে। ইচ্ছা আছে বললে হবে না, পড়তেই হবে। তুমি কি আমার কাছে বিশেষ কোনো কাজে এসেছো? কোনো সাহায্য বা কোনো সুপারিশ কিংবা চাকরি? বাবার খুবই লজ্জা লাগলো। তিনি বললেন, জি না, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি, অন্য কোনো কারণে না। শেরে বাংলা বেশ খানিকক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে বললেন, সবাই আমার কাছে তদবির নিয়ে আসে, অনেকদিন পর একজনকে পাওয়া গেল যে আমার কাছে কোনো তদবির নিয়ে আসেনি। আমি খুব আনন্দিত হলাম। তুমি এমএ পাশ করার পর পেশা হিসেবে শিক্ষকতা বেছে নেবে। আমার ধারণা তুমি ভালো শিক্ষক হবে। বাবা সেই রাতে কলকাতা ছেড়ে গ্রামের বাড়ি ময়মনসিংহের কুতুবপুর চলে আসেন। বাড়ি থেকে 7 মাইল দূরে মীর কাসিম নগরের এক স্কুলে বিপুল উৎসাহে শিক্ষকতা শুরু করেন। মাসের শেষে বেতন নিতে গেলে হেডমাস্টার সাহেব বিস্মিত হয়ে বললেন, আদায়পত্র কিছুই নেই, বেতন দিব কি? দেখা যাক পরের মাসে। পরের মাসেও একই অবস্থা, তার পরের মাসেও তাই। হেডমাস্টার সাহেব মাথা দুলিয়ে বললেন, শিক্ষকতা হচ্ছে মহান পেশা, আত্মনিবেদন থাকতে হয়, শুধু টাকা টাকা করলে কি হয়? অভাব অনটনে বাবা জীবন পর্যুদস্ত হয়ে গেল। চাকরির দরখাস্ত করেন, চাকরি পান না। এর মধ্যে বিয়েও করে ফেলেছেন। স্ত্রীকে নিজের কাছে এনে রাখার সামর্থ্য নেই। ঘোর অমানিশা। এই অবস্থায় কি মনে করে জানি ব্রিটিশ সরকারের বেঙ্গল পুলিশে সাব ইন্সপেক্টরের পরীক্ষায় বসলেন। সেই সময়ের অত্যন্ত লোভনীয় চাকরিতে নির্বাচিত হবার জন্য কঠিন সব পরীক্ষায় বসতে হতো। তিনি পরীক্ষা দিতে বসলেন। গ্রহের ফিরে এই পরীক্ষায় প্রথম হয়ে গেলেন। ট্রেনিং নিতে গেলেন পুলিশ একাডেমির সারদায়। জীবনের শেষ দিন পর্যন্ত পুলিশের চাকরিটি তিনি নিষ্ঠার সঙ্গে করেছেন। বাবার মৃত্যুর পর দেখা গেল এই জীবনে তিনি 4000-এর মতো বই এবং পোস্ট অফিসের পাস বই, 130 টাকা ছাড়া কিছুই রেখে যাননি। বইয়ের সেই বিশাল সংগ্রহ পাকিস্তান হানাদার বাহিনীর নির্দেশে পিরোজপুরের একদল হৃদয়হীন মানুষ লুট করে নিয়ে যায়। বাবাকে ধরে নিয়ে যায় বলেশ্বর নদীর তীরে। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের কারণে তাকে গুলি করে হত্যা করে। ভরা পূর্ণিমায় ফিনকি ফোটা জ্যোৎস্নায় তার রক্তাক্ত দেহ ভাসতে থাকে বলেশ্বর নদীতে। হয়তো নদীর শীতল জল তার রক্ত সে রাতে ধুয়ে দিতে চেষ্টা করেছে। পূর্ণিমার চাঁদ তার সবটুকু আলো ঢেলে দিয়েছে তার ভাসন্ত শরীরে। মমতাময়ী প্রকৃতি পরম আদরে গ্রহণ করেছে তাকে। এই প্রসঙ্গ থাক, এই প্রসঙ্গ নিয়ে আর লিখতে ইচ্ছে করছে না, বরং মার কথা বলি। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের আত্মজীবনী আমার ছেলেবেলা। আজ ছিল এই প্রথম পর্ব। যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।